কিষ্কান্দাপুরী নামের এক গ্রামে অবস্থিত বহু বছর পুরনো এক রেডিও স্টেশন। তবে বর্তমানে এই রেডিও স্টেশন যেন ওই গ্রামের লোকেদের জন্য অভিশাপ হয়ে উঠেছে। লোকমুখে প্রচলিত সেই রেডিও স্টেশনে এমন কিছু ঘৃণ্যতম কাজ হয়েছে, যার পর থেকেই কেউ এই রেডিও স্টেশনের আশেপাশে যাবে তো দূরে থাক, কেউ এর নাম পর্যন্ত মুখে নেয় না। তবে একদিন গিয়ে গোস্ট ওয়াকিং ট্যুর নামের এক প্রতিষ্ঠান, যাদের কাজ ছিল তাদের কাছে আসা ভিজিটরদেরকে ঘুরে ঘুরে শহরের বিভিন্ন হন্টেড প্লেস ভিজিট করানো, নিয়তি তাদের ওই রেডিও স্টেশনটায় ভিজিট করাতে নিয়ে যায়, যে জায়গায় যাওয়ার পর থেকে তারা মৃত্যু খেলার এমন এক রহস্যের গোলকধাঁধায় জড়িয়ে পড়ে, যা থেকে বের হওয়া যেন এক দুঃস্বপ্ন। হ্যালো বন্ধুরা, আমি আশরাফ আজ আপনাদের জন্য 2025-এর সদ্য মুক্তি পাওয়া একটা হরর মিস্ট্রি থ্রিলার মুভি নিয়ে হাজির হয়েছে, যার নাম হচ্ছে কিষ্কান্দাপুরী। সাল 1989। কিষ্কান্দাপুরী গ্রামের এক রেডিও স্টেশনে আমরা কিছু লোকদের দেখি, যাদের দেখে মনে হয় যেন এখানে এসে কিছু একটা করছিল। রেডিও স্টেশনটা দেখে মনে হয় যেন অনেকদিন যাবতই বন্ধ পড়েছিল। এরা টোটাল 6 জন এখানে এসে এটা আবার যেন চালু করতে চাইছিল। এরা যখন এসব করছিল কি, তখন একটা রুম থেকে কিছু একটা আওয়াজ আসে, যেন কারো কান্নার আওয়াজ। এরা শুনে ভয়েদের 6 জনেরই হালত খারাপ। ধীরে ধীরে 6 জনই একসাথে রুমটার দিকে এগিয়ে যায় যেখান থেকে আওয়াজ আসছিল, কিন্তু রুমটা ওপেন করলেও দেখা যায় সেখানে কেউ নেই। ঠিক তখনই অদৃশ্য কিছু একটা এসে এদের মধ্যে একজনকে ধরে ইচ্ছামতো মারতে শুরু করে দেয়। মারতে মারতে তাকে জায়গায় জানে শেষ করে ফেলে। বাকি লোকগুলো ভয়ে তাড়াতাড়ি দিক সেদিক ছুটতে শুরু করে। মেন দরজা খুলে পালাবে ওটারও সুযোগ নেই, কারণ দরজা পুরোপুরি লক হয়ে গেছে। এইদিকে ওইখানে থাকা একটা রেডিওতে আওয়াজ আসতে শুরু করে, যে রেডিওতে আজব রকম একটা ভয়েসে এক এক করে এদের নাম বলা হচ্ছিল। এরই সাথে দেখতে একটু ওই রুমটার মধ্যে প্যারানর্মাল ঘটনা ঘটতে শুরু করে। কোনো একটা গ্যাসে যেন পুরো রুমটা ভরে যায়, এরা এখান থেকে বের হতে পারছে না। তখনই সেখানে এমন একটা দৃশ্য দেখে সবার চোখ তো একেবারে কপালে। বিরাট একটা মাছির মতো কিছু একটা তাদের দিকে এগিয়ে আসে। দরজা বন্ধ থাকার পরও দেখতে দেখতে সে মাছির মতো জিনিসটা সবাইকে মেরে দিয়ে চলে যায়। অর্থাৎ এই 6 জনেরই ভয়ানকভাবে সেখানে মৃত্যু হয়। এরপর এখান থেকে সিন শিফট হয়ে যায় প্রেজেন্টে, একই গ্রামেরই একটা মন্দিরে। এখানে কোনো একটা উৎসব চলছিল। একটা বাচ্চা গুলেল দিয়ে এখানে উপরে থাকা এই বেলুনগুলো ফোটানোর চেষ্টা করছিল। এর মাঝে গুলেলে একটা ঢিল গিয়ে লাগে বেলুনের পিছনে থাকা একটা বানরের গায়ে। এখন গায়ে ঢিল পড়ায় বানরটার হয়ে যায় মাথা খারাপ। ফলে সে ওইখানের মন্দির সব পুরো জায়গায় দিক সেদিক দৌড়ে সবকিছু তছনছ করতে শুরু করে। এইসবের ফলে দিক সেদিক আগুন ধরে যায়, লোকজনও ভয়ে ছোটাছুটি করতে শুরু করে। আর তখন এখানে এন্ট্রি হয় আমাদের হিরো রাঘাভের। এখানে আগুন লাগাই আগুনের মাঝে সে বানরটারই একটা বাচ্চা আটকা পড়লে রাঘাভ নিজের পরোয়া না করে বানরের সে বাচ্চাটাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে ওইখানে ঢুকে যায়। এমনকি সে বাচ্চাটাকে বাঁচিয়েও নেয়। এতে করে গিয়ে ওই বানরটাও শান্ত হয়। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি ও সিরিয়া এখানে সহযোগী। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ চলছে, এটা ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত খেলার লাইভ ফলাফল দেখে স্কুলের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন। এছাড়াও রয়েছে চিকেন রুটু ক্রাশ সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলোতে রয়েছে খুব সহজে জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়ে এখানে শুরু করতে পারবেন। বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। নিবন্ধনের সময় আমার প্রচার সংখ্যা আশরাফ 7 ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবেন 12K পর্যন্ত ফ্রি স্পিন। জেতাংশ তুলে নিন পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে। তাহলে আর দেরি কিসের? গুগলে ওয়ানেক্স লিখে সন্ধান করুন আর প্রচার সংখ্যা আশরাফ 7 ব্যবহার করে জয়েন হয়ে যান। এখন রাঘাভের এরকম একটা কাজ এবং তার সাহস দেখে ওইখানের এক পণ্ডিত তার হাতে রুদ্রাক্ষের মতো কিছু একটা পরিয়ে দেয়, সাথে বলে এটা সব সময় তোমার সাথে রেখো, তোমাকে রক্ষা করবে। তো এইসব কিছু হওয়ার পর এর পরের সিনে আমাদের মৈতালি নামের এই মেয়েটার সাথে পরিচয় হয়। আসলে মৈতালি, রাঘাভ তার আরো কিছু বন্ধুরা মিলে তারা একটা টিম হয়ে গোস্ট ওয়াকিং ট্যুর নামের একটা কোম্পানি চালায়, যেটার কাজ হচ্ছে অনেক লোকের আসলে ভৌতিক হন্টেড প্লেসগুলো ঘুরে ঘুরে দেখা, সেখানে গিয়ে থাকা এবং সেগুলো এক্সপ্লোর করার একটা ইচ্ছে থাকে। তো রাঘাভ এবং তার টিমের কাজ হচ্ছে সেই লোকগুলোকে এইসব হন্টেড প্লেসগুলো ঘুরে ঘুরে দেখায়, সাথে ওই প্লেসের স্টোরি এবং এইসব হাবিজাবি এগুলো বলে আর কি। তবে এটা ছিল তাদের পুরোপুরি একটা ধান্দা। আসলে তারা আগে থেকে ওইসব প্লেসগুলোতে তাদের হরর সেটআপ বানিয়ে রাখত, মানে সবকিছু এমনভাবে ফেক জিনিস দিয়ে সাজিয়ে দিত মানুষ সেগুলোকে রিয়েল হন্টেড প্লেস মনে করত। তারপর ওইগুলোকে রাঘাভরা তাদের সামনে দেখাতো আর কি। মৈতালি আর রাঘাভ তারা একসাথে এক বাসাতেই থাকে। যাই হোক, তো এর কয়েকদিন পর 7 জন ভিজিটর মিলে তাদের কোম্পানিতে আসে ওসব হন্টেড প্লেসগুলো এক্সপ্লোর করতে। রাঘাভদের বস এই লোকটা সে ভিজিটরগুলোকে বলে, ফ্রেন্ডস, আপনাদের থ্রিলিং এক্সপিরিয়েন্সকে দ্বিগুণ করার জন্য আমরা নতুন একটা স্কিম নিয়ে এসেছি। এখন থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন আপনারা কোন হন্টেড প্লেসটা ভিজিট করতে চান। এরকম বলে বস তাদের একটা ঝাড় থেকে একটা টোকেন তুলতে বলে।
অর্থাৎ এই টোকেনগুলোর গায়ে যে প্লেসের নাম লেখা থাকবে ওই প্লেসটায় তারা ভিজিটরগুলোকে ভিজিট করাবে। অবশ্য রাগাবরা এখানে লিখেও রেখেছিল তাদের সেট আপ করা সেই প্লেসগুলোই। তো এদের মধ্যে একজন এক্সাইটেড হয়ে কাগজগুলোর মধ্যে থেকে একটা বেছে নেয়, যেটা খুললে দেখা যায় তার মধ্যে প্লেসের নাম লেখা ছিল সুবর্ণমায়া নামের কোন একটা রেডিও স্টেশন। এখন এই নাম দেখে রাগাব, মৈতালি, বস তারা সব একটু অবাকই হয়, কারণ এই নামের প্লেসের ব্যাপারে তারা আগে থেকে কিছু জানে না। এই প্লেসে তো তারা কোনো সেট আপই লাগায়নি, এমনকি এই নামটা তারা এখানে কাগজে লিখেও নি, তাহলে সেটা এলো থেকে। এখন যেটাই হোক, নাম যেহেতু উঠেছে তাই ভিজিটরদের ওইখানে ট্যুর করাতে তো হবেই। এভাবে রাত হওয়ার পর রাঘাব, মৈতালি তাদের আরও একটা ফ্রেন্ড মিলে তারা ভিজিটরগুলোকে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাগাবরা সহ তারা টোটাল 11 জন ছিল। রাগাব আর মৈতালির সাথে দেখা যায় একটা ছোট মেয়েও আছে। এই মেয়েটা আসলে রাগাবদের প্রতিবেশী, কাল এর স্কুলের ছুটি ছিল তাই রাগাবদের সাথে চলে এসেছে, কারণ রাগাব আর মৈতালির সাথে তার অনেক ভালো একটা সম্পর্ক। এভাবে দেখতে দেখতে একটু পরেই তারা ওই সুবর্ণমায়া রেডিও স্টেশনে সেখানে এসে পৌঁছায়, যেটা গ্রাম থেকে অনেকটাই ভিতরে নির্জন জনমানবহীন একটা জায়গায়। এখানে রাগাবদের সেট আপ না থাকলেও ওই জায়গাটা এমনিতেও দেখতে অনেকটা ভয়ানক মনে হচ্ছিল। ভিজিটরগুলো তো অনেক এক্সাইটেড, এমনকি তাদের সবারই যেন এরকম টোরের পিছনে এক একজনের এক এক কারণ আছে। কেউ কেউ ভূত দেখতে এসেছে, আবার কেউ কেউ ভূতে বিশ্বাসী না, কেউ কেউ আবার ভূত হওয়ার পিছনের স্টোরিটা সামনে থেকে জানতে চায়। এসব বলতে বলতেই এরা সবাই মিলে সেই রেডিও স্টেশনের দরজার কাছে যায়। দেখা যায় মেন দরজায় তালা ঝোলানো। এর সাথে দরজার আশপাশ দেখে মনে হয় যেন এখানে আগে কোনো একটা রিচুয়াল বা কোনো একটা তন্ত্রমন্ত্র চলেছে, অর্থাৎ দরজার সাথে এরকম অনেক কিছু লটকানো আর কি। রাগাবরা এত কিছুতে মাথা না দিয়ে দরজাটার তালা ভেঙে দেয়। এরপর এক এক করে সবাই ভিতরে প্রবেশ করতে শুরু করে। আর ভিতরের পরিবেশটা দেখে আমরা বুঝতে পারি এটা মুভির শুরুতে দেখানো সেই রেডিও স্টেশনটা। তো সবাই ভিতর আসার পর প্রত্যেকবারের মতো রাগাব প্রথমতেই সবাইকে বানোয়াট একটা ভূতের গল্প শোনাতে শুরু করে। এবার এই প্লেসের সাথে মিল রেখে সে একটা গল্প বানায়। বলতে শুরু করে সুবর্ণা আর মায়া নামের দুটা মেয়ে ছিল, তাদের হত্যা করে এই রেডিও স্টেশনে দাফন করা হয়েছে। তাদের নামে ছিল এই রেডিও স্টেশন। মরার পর তাদের আত্মা এখন ওই জায়গায় ঘুরে বেড়ায়। ভিজিটরগুলোর মধ্যে একজন বলে ওঠে, আরে বন্ধ করো তোমার এই বক বক, যদি এখানে ভূত থাকতো তাহলে কই, এতক্ষণে তো আমাদের সামনে আসতো। দেখো আমরা এখানে ভূত দেখতে এসেছি, রিয়েল ভূত, তোমার এসব বক বক শুনে ঘুমানোর জন্য না। মৈতালি বলে, আরে ভূত কি এইখানে সেইখানে তোমাদের সামনে এসে ঘোরাঘুরি করবে? হয়তো কোনো নির্দিষ্ট রুম বা কোনো বক্স বা কোনো রেডিওর ভিতর এরকম জায়গায় থাকতে পারে। কোন জায়গায় আছে যেটা আমরা কেউ জানতে পারবো না। আরেকজন বলে ওঠে, তাহলে রেডিওটাই বাজিয়ে দাও, দেখো কিভাবে ভূত বাইরে এসে লাফায়। এদের জোরাজুরিতে রাগাবো মেশিনের কাছে গিয়ে রেডিও স্টেশনটা অন করার চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরও মেশিনটা অনই হচ্ছে না। এক পর্যায়ে ভিজিটরগুলো বিরক্ত হয়ে যখন এখান থেকে যেতে লাগছিল কি তখনই সেখানে লাইটগুলো ফ্লিকারিং করতে শুরু করে, একবার জ্বলছে আরেকবার নিভছে। এরই সাথে সাথে একটা রেডিওতে কিছুর একটা আওয়াজ বাজতে শুরু হয়। কোনো কবিতা টাইপের কিছু একটা বলা হচ্ছিল। অনেক পুরনো রেডিও, আওয়াজ একটু একটু অস্পষ্ট। দেখতে দেখতে সেইখানে জিনিসপত্রগুলো যেন একরকম করতে শুরু করে, এদিক সেদিক ছড়াতে ছেড়াতে থাকে। মহল যেন এমন হয়ে যায়, ভয়ের ছুটে এরা সবাই তাড়াতাড়ি দৌড়ে বাইরে চলে আসে। এখন বাইরে এসে দেখে আরেক কাণ্ড, তারা যে গাড়িটা করে এখানে এসেছিল সেই গাড়ির জ্বলে পুড়ে ছাই, কেউ যেন এর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। রেডিও স্টেশনের দরজাটাও নিজে নিজে অফ হয়ে একটা আওয়াজ আসতে শুরু করে। কেউ বলছিল, সুবর্ণমায়া রেডিও স্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম। এখন এখানে একটা নতুন প্রসেস শুরু হবে, তোমাদের মৃত্যুর প্রসেস, কেউই বেঁচে ফিরতে পারবে না। যাই হোক, এভাবে রাতে এদিক সেদিক চক্কর কাটতে কাটতে সকাল হয়। ভিজিটরগুলো যে যে যার মতো এদিক সেদিক থেকে লিফট নিয়ে যে যার বাসায় চলে গেছে। রাগাবরাও কিছু দূর সামনে এসে একটা চায়ের দোকান খুঁজে পায়। ওইখানে তারা তাদের গাড়িটাও ঠিক করতে দেয়। সাথে বসে চা নাস্তা করতে করতে কাল রাতের ঘটনাটা নিয়ে ডিসকাস করছিল। তারা মনে করছিল আসলে তাদের বস হয়তো এগুলো আগে থেকে সেট আপ করে রেখেছিল, যাতে ভিজিটরগুলোকে পুরোপুরি থ্রিলিং এক্সপিরিয়েন্স দিতে পারে। হয়তো এই বিষয়ে বস তাদের আগে থেকে কিছু বলেনি। তো রাগাবরা সব বলছিল কি তখন এই চায়ের দোকানের এই বাচ্চা ছেলেটা এদের কথা শুনে বুঝতে পারে এরা ওই রেডিও স্টেশনটার কথা বলছে। আর এই রেডিও স্টেশনের কথা শুনে এ যেন চমকে ওঠে। এ বাচ্চা তাদের এসে বলতে শুরু করে, আপনারা কি ওই রেডিও স্টেশনের কথা বলছেন? আমি শুনেছি একবার যে ওইখানে যাই সে আর বেঁচে ফিরতে পারে না। আপনারা জলদি আপনাদের গায়ের কাপড় চোপড় সবকিছু জ্বালিয়ে পবিত্র জল দিয়ে স্নান করে নিন, এমনটা করলে হয়তো খারাপ কিছু আর আপনাদের সাথে আসতে পারবে না। এরকমটা আমাকে আমার মাই বলেছে। এখন এরকম একটা বাচ্চার কথা রাগাবরা তেমন একটা মাথায় নেয় না, উল্টো বলে যদি সেখানে রিয়েল ভূত থেকে থাকে তাহলে তো ভালোই, ভিজিটরদেরকে রিয়েল ভূতের এক্সপিরিয়েন্স দিতে পারলাম। সামনের প্রজেক্টগুলোতেও একই রকমটাই করব।
তবে মৈতালি আর তার ফ্রেন্ডটা একটু একটু ভয় পাচ্ছে, যদি এটা সত্যিকারের ভূতের কাজ হয়, যদি সে তাদের কোনো ক্ষতি করে। যাই হোক, ওই রাতের পর সবাই যে যে যার মতো করে বাসায় ফিরে এসেছিল। এখন পরের সিনে রাত্রে আমাদের সেই 7 জন ভিজিটর যারা ছিল তাদের মধ্যে 2 জনকে দেখানো হয়। এদের মধ্যে একজন ছিল ট্রেন চালক, আরেকজন ছিল তার অ্যাসিস্ট্যান্ট মুরগান আর আত্রিয়া। এরা 2 জন মূলত কালকে রাগাবদের সাথে ওই রেডিও স্টেশনটা ট্যুর করতে গেছিল আর কি। এখন এরা যখন তাদের ট্রেন নিয়ে রাতের শিফটে এই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, তখনই সেখানে একটা সিগন্যাল পড়ায় তাদের ট্রেন দাঁড় করাতে হয়। 2 জন অবশ্য একটু অবাকও হয় যে এই জঙ্গলের ভিতরে আবার কিসের সিগন্যাল। আবার মাথায় এটাও আসে হয়তো রেললাইনে কাজ চলছে হবে। বসে বসে 2 জন ওইখানে অপেক্ষা করতে শুরু করে। এর একটু পরেই বৃদ্ধ এক মহিলা তাদের ক্যাবিনেটের জানালার কাছে এসে তাদের বলতে শুরু করে, বেটা, তোমাদের কাছে কি কোনো খাবার আছে? আজ অনেক দিন হলো আমি কিছু খাইনি। শুনে অ্যাসিস্ট্যান্ট মুরগান বলে, আরে দাদি, এত রাত্রে এই জঙ্গলে কি করছো? আবার ভিক্ষাও চাইছ? আচ্ছা নাও নাও, আমার টিফিন থেকে খেয়ে নাও। বলে জানালা খুলে টিফিনটা বৃদ্ধারাকে দিতে যাবে কি, তার বস আচিয়া তাড়াতাড়ি তাকে থামাই। বলে, আরে গাধা, একবার ভেবে দেখ, আমাদের ক্যাবিনেটের জানালাটা কত উপরে, আর কোনো মানুষ এত উপরে কিভাবে আসতে পারে, তাও আবার এরকম একটা বুড়ি। এরা বুঝে যায় এরা কোনো সাধারণ কিছু ছিল না, নিশ্চয় কোনো খারাপ কিছু ছদ্মবেশ ধরে এসেছে। এটা বুঝতে পেরে তারা তাড়াতাড়ি ট্রেন স্টার্ট করে এখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কি তখনই তাদের রেডিওতে সেই আওয়াজটা আসতে শুরু করে, কোনো মেয়ের আওয়াজ, যে আওয়াজটা তারা ওই রেডিও স্টেশনেও শুনেছিল। তাদের নাম ধরে এখানে বলা হচ্ছিল, তোমাদের 2 জনের সময় ঘনিয়ে এসেছে, তোমরা 2 জন মরার জন্য রেডি হয়ে যাও। এদিকে জানালা দিয়ে সে বুড়ি মহিলাটাও আজব রকমের করছিল, মানে সব মিলিয়ে ভয়ানক একটা দৃশ্য। এরপর আমরা শুধু এই 2 জনের চিৎকারের আওয়াজই শুনতে পাই, মনে হয় যেন কিছু একটা তাদের অনেক ভয়ানকভাবে মারছে। সিনটাও এইখানে কাট হয়। পরবর্তী সিনে আমাদের রাগাবদের উপর নিয়ে যায়। রাগাবদের প্রতিবেশী ওই ছোট্ট মেয়েটা প্রত্যেক দিনের মতো আজকেও তাদের সাথে সে ব্রেকফাস্ট করছিল। তখন কথায় কথায় এই মেয়ে একটা পার্স ব্যাগ বের করে বলে, দেখো আমি সাথে করে এটা কিনে এসেছি। এই ব্যাগটা আমি ওই রেডিও স্টেশনে পেয়েছিলাম, ভাবলাম কারো কাছ থেকে পড়ে গেছে তাই সাথে নিয়ে এসেছি। এরই মাঝে সেই ভিজিটরগুলোর মধ্যে বিহারি নামে এই রাগাবকে কল করে বলে, ওই রাতে আমাদের সাথে যে 2 জন ট্রেন পাইলট গিয়েছিল না, তাদের কাল রাতে রহস্যময়ভাবে মৃত্যু হয়ে গেছে। ব্রো, আমার মনে হয় কি তাদের ওই রেডিও স্টেশনে ভূতটাই মেরে দিয়েছে হবে। এই ঘটনা শুনে রাগাব আর মৈতালি একটু আশ্চর্য হয়। এদিকে দেখা যায় সত্যি রেললাইনের পাশে এই জায়গায় সে আত্রিয়া আর মুরগানের লাশ পড়ে আছে, তাও অনেক ভয়ানকভাবে। পুলিশ এসে তাদের মতো তদন্ত চালাচ্ছে, কিন্তু ও যে একটা সিম্পল ক্লু পর্যন্ত পাওয়া যায় না। এখন পুলিশরা সহ সবাই ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর রাগাবু সেইখানে আসে। আসলে এসব বিষয়ে জানার আর রহস্য বের করার তার অনেক কৌতূহল। এখন এখানে সে রাগাব দেখে ওদের 2 জনের লাশ এমনভাবে রাখা হয়েছিল যেন কোনো একটা স্বস্তিকার সিম্বলের মতো করে। অর্থাৎ এই স্বস্তিকার সিম্বল বলতে মূলত একটা শান্তির প্রতীক, এরকম কিছু একটা বোঝানো হয়। এখন রাগাব এই রেডিও স্টেশনের বিষয়টা আর একদমই হালখাতে নেয় না, কারণ এত কিছু হওয়ার পর সে বুঝতে পারে সত্যি ওই রেডিও স্টেশনে কিছু একটা আছে, আর এর রহস্য কি তাকে বের করতেই হবে। এক মুহূর্ত দেরি না করে রাগাব আবারও সেই সুবর্ণমায়া রেডিও স্টেশনে গিয়ে হাজির। ওইখানে ভালো মতো ইনভেস্টিগেশন করতে শুরু করে। এখানে সে কিছু পুরনো নিউজ পেপারের টুকরো খুঁজে পায়, যেগুলো ছিল প্রায় 1998-এর দিকের, সাথে একটা টর্চ লাইটও। এখানে পাওয়া টর্চ লাইটটা জ্বালিয়ে সে যখনই এদিক সেদিক রুমের দেওয়ালগুলো দেখছিল, তখনই একটা দেওয়ালে সে ঠিক একই রকমের ওই সিম্বলটা, অর্থাৎ ও যে ওদের 2 জনকে মেরে যেভাবে সাজিয়ে দেওয়া হয়েছিল সে একই রকমের সিম্বলটা দেখতে পায়। পাশে আবার এটাও লেখা ছিল যে এটা আমার সিগনেচার। আরও কিছু ইনভেস্টিগেশন করার পর রাগাব বাসায় ফিরে মৈতালিদের বলে, 1998 সালের দিকে ওই রেডিও স্টেশনে কিছু লোক মারা গেছিল, আর তাদের বডিও ঠিক একই রকম সিম্বলে পাওয়া গেছিল। মৈতালি বলে, কিন্তু এই সিম্বল তো শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, কোনো আত্মা মার্ডার করে এই সিম্বল কেন ইউজ করবে? রাগাব বলে, হ্যাঁ, স্বাস্তিকার সিম্বল শান্তির প্রতীক সেটা ঠিক, কিন্তু এই সিম্বলটা একটু ভিন্ন। এটা একটু ক্রস শেপে আঁকা হয়েছে, আর এরকম ক্রস শেপের সিম্বলটার অর্থ উল্টো, অর্থাৎ অশান্তির প্রতীক। এটা খারাপ কিছুতে ইউজ করা হয়। এইসব নিয়ে তারা কথা বলছিল কি তখনই তাদের রেডিওটা নিজে নিজে বেজে ওঠে। রেডিওতে রাগাবরা সেই একই রকমের মেয়ের আওয়াজ শুনতে পায়, যেখানে তাদের বলা হয় মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে আবারও। 11 জনের মধ্যে 2 জন শেষ, এখন বীরভদ্রের পালা, যদি পারো তো বাঁচিয়ে নাও। অর্থাৎ বীরভদ্র নামের এই লোকটাও রাগাবদের সাথে সে রেডিও স্টেশনে ট্যুরে গেছিল। রাগাব সাথে সাথেই এই বীরভদ্রের ডিটেলস কালেক্ট করতে শুরু করে, বেরিয়ে পড়ে তাকে বাঁচাতে যাওয়ার জন্য। সিন চলে আসে বীরভদ্র নামের সেই লোকটার উপর, যাকে কিনা আমরা একটা কনস্ট্রাকশন সাইটে দেখতে পাই, অর্থাৎ একজন কনস্ট্রাকশন ওয়ার্কার ছিল। যখন এ জায়গায় বসেছিল তখনই তার কানে কিছু একটা আওয়াজ আসতেই
একা একা আওয়াজটা ফলো করতে করতে ওইদিকে যেতে শুরু করে। তখনই বিল্ডিংয়ের একদম শেষ প্রান্তে বীরভদ্র নোটিস করে একটা শাড়ির মতো কিছু একটা ঝুলে আছে। তো সে ওইটাকে ফলো করতে করতে সেদিকে যাচ্ছে। অন্যদিকে রাগাব বীরভদ্র ব্যাপারে খোঁজ নিয়ে দৌড়ে এই কনস্ট্রাকশন সাইডে এসে পৌঁছে। এদিকে বীরভদ্র যখন শাড়িটাকে ফলো করতে করতে একদম শেষ প্রান্তে চলে আসে, তখন শাড়িটা উধাও হয়ে যায়। ঠিক তখনই তার সামনে ভয়ানক রূপে তার মৃত ওয়াইফের আত্মা হাতে একটা হাতুড়ি নিয়ে এসে তাকে ভয় দেখাতে শুরু করে। অর্থাৎ বীরভদ্র এখানে সে ভূতটাকে তার ওয়াইফের রূপে দেখতে পাচ্ছিল আর কি। এই আত্মা বীরভদ্রকে হাতুড়িটা দিয়ে মারতে মারতে বলছে, দেখো আমি তোমার ওয়াইফ, তোমায় নিয়ে যেতে এসেছি, চল আমার সাথে বলে তাকে ধাক্কা দিতেই নিচে পড়ে বীরভদ্র গেমুর জায়গায় খাল্লাস। একদম সোজা রাগাবের সামনে গিয়ে পড়ে। রাগাব এত কিছু করার পরও বীরভদ্রকে বাঁচাতে পারল না। পরের দিন সকালে রাগাব আবার তদন্তে নামে। প্রথমত সে ও চায়ের দোকানের বাচ্চাটার খোঁজ করে তার বাসায় যায়। অর্থাৎ তাদের একটা বাচ্চা সতর্ক করেছিল না, তার বাসায় বাচ্চাটার মা ছিল। রাগাব তাকে জিজ্ঞাসা করে এরকম ওই দিন সে রেডিও স্টেশনের নাম শুনে এত ভয় কেন পেয়েছিল, আর সে ওই রেডিও স্টেশনের ব্যাপারে এত কিছু জানলো কিভাবে। এই মহিলা উল্টো রাগাবদের জিজ্ঞাসা করে, তোমরা কজন রেডিও স্টেশনের ভিতরে গিয়েছিলে? জবাবে রাগাব বলে, আমরা সহ টোটাল 11 জন। মহিলা বলে, সবাই মরবে। আশ্চর্য হয়ে রাগাব জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? সেখানে কি এমন আছে আর কি এমন হয়েছে যে এত ভয়ানকভাবে একের পর এক সবাই মারা যাচ্ছে? মহিলা বলে, দেখুন, আমি বেশি কিছু তো জানি না, তবে লোকমুখে যা শুনেছি তাই আপনাকে বলছি। আজ থেকে হয়তো 30-35 বছর আগে তোমাদের মতো কিছু শিক্ষিত পড়ালেখা করার লোক এখানে এসেছিল সেই রেডিও স্টেশনটা নতুন করে শুরু করার জন্য। ওই রেডিও স্টেশনে ভেদাবাতি নামের একটা মেয়ে আরজে হিসেবে তার আওয়াজ দিত। অর্থাৎ ভেদাবাতি আরজে ছিল, তার গলায় ছিল অনেক মধুর একটা আওয়াজ। কিন্তু একদিন তার সাথে কি যেন হয়, বাসায় এসে সে নিজে নিজে আত্মহত্যা করে নেয়। এর সাথে কিছুদিন পর যারা রেডিও স্টেশনটা শুরু করেছিল তাদের 6 জনের ওই রেডিও স্টেশনের ভিতর বিভৎস মরাদেহ পাওয়া যায়। 6 জনকেই রহস্যময়ভাবে কে খুন করে দিয়ে সেখান থেকে চলে যায়। লোকমুখে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে। আর এই ঘটনার পর থেকে অনেকদিন যাবৎ সেই রেডিও স্টেশনে প্রতি রাতে এক টাইমে কোনো একটা মেয়ের গলায় গানের আওয়াজ শোনা যেত। গ্রামের লোকেরা সবসময় আতঙ্কের মধ্যে থাকত। তাই তারা একদিন এক তান্ত্রিককে নিয়ে এসে তন্ত্রমন্ত্র করে সেই রেডিও স্টেশনটা চিরতরের জন্য লক করে দেয়। তখন অবশ্য আমি অনেক ছোট ছিলাম, এইসব আমি আমার বাবার থেকে শুনেছি। এইসব কিছু শোনার পর রাগাব বাসায় ফিরে সেই ভেদাবাতি নামের আর যে মেয়েটার সাথে কি হয়েছিল তার ব্যাপারে খোঁজ নিতে শুরু করে দেয়। দেখে এই ভেদাবাতি নামের মেয়েটি 1989 সালে নিজেকে শেষ করে দিয়ে মারা গেছিল। এরপর রাগাবের আরও কিছু একটা মনে পড়ায় সে তাড়াতাড়ি ল্যাপটপ ওপেন করে ওই দিন তারা সেই রেডিও স্টেশনে যে ফটোগুলো নিয়েছিল সেগুলো চেক করতে শুরু করে। একটা ফটোতে দেখা যায় রেডিও স্টেশনের দরজা খোলার পরপরই ওই 3 জনই সবার প্রথমে ভিতরে প্রবেশ করেছিল। অর্থাৎ এখন পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে এইভাবে একটা প্যাটার্নে সিরিয়ালি তাদের মৃত্যু হচ্ছে। অর্থাৎ সর্বপ্রথম যে ভিতরে প্রবেশ করেছে আগে সে মরেছে, এরপর যে প্রবেশ করেছে সে। আর এরকম ভাবে হলে এই মৃত্যুর খেলার পরবর্তী টার্গেট হচ্ছে রাগাবদের প্রতিবেশী সেই বাচ্চা মেয়েটা। রাগাবের মনে পড়ে যখন তারা রেডিও স্টেশনে গেছিল তখন তারা অর্থাৎ ভিজিটরগুলোর মধ্যে সবাই তারা তাদের সাথে করে কিছু না কিছু একটা নিয়েছিল। ওইখান থেকে তারা সেগুলো সাথে করে নিয়ে এসেছিল। রাগাব মৈতালিকে বলে, তুমি ওদের সবাইকে এক জায়গায় করো, আমি সে বাচ্চা মেয়েকে বাঁচানোর জন্য যাচ্ছি। এদিকে আমরা সে বাচ্চা মেয়েটিকে দেখি যে কিনা রুমে একা একা বসে তার পুতুল নিয়ে খেলছিল। তখনই তার রুমের মধ্যে ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে, যেগুলো দেখে বাচ্চা মেয়েটি অনেক ভয় পেয়ে যায়। এদিকে একটু পর রাগাব এসে যখন খিড়কি দিয়ে রুমের মধ্যে দেখে তখন দেখা যায় বাচ্চা মেয়েটা হাওয়ায় লটকে আছে, দরজার জানালা সব ভিতর থেকে লক করা। রাগাব অনেক চেষ্টা করার পর গিয়ে ভিতরে ঢুকতে পারে, কোনো রকমকে বাঁচিয়ে নেয়। তারপর সে বাচ্চা মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তোমার রুমে কে এসেছিল। এটা বলতেই এই মেয়েটা ওই পার্স ব্যাগটা বের করে রাগাবকে পুরনো একটা ফটো দেখিয়ে দেয়। অর্থাৎ এটা সেই পার্স ব্যাগ যেটা বাচ্চা মেয়েটা ওই রেডিও স্টেশন থেকে নিয়ে এসেছিল। এটার ভিতরে অনেক পুরনো একটা ফটো ছিল। রাগাব মৈতালিকে কল করে বলে বাকি সবাইকে এক জায়গায় করে তাদের সবাইকে নিয়ে সে রেডিও স্টেশনের সামনে আসো। এইসবের শুরু ওইখান থেকেই, আর সমাধানও সেইখানে আছে। কথা মতো পরের সিনেই তারা সবাই ওই জায়গায় এসে জড়ো হয়। এরা সবাই ওই দিন সাথে করে এক একটা জিনিস নিয়ে গেছিল। রাগাব সবগুলো এক জায়গায় করে আগুনে পুড়িয়ে দেয়। এরপর রাগাব সেই আত্মারাকে উদ্দেশ্য করে বলে, এখন আমরা সবাই এইখানে আছি, 3 জনকে তুমি শেষ করে দিয়েছ, বাকিদের আর কোনো ক্ষতি করো না, তাদের সবাইকে আমি এখানে নিয়ে এসেছি, যদি মারতে চাও আমাকে মারো। এরকমটা বলে রাগাব ওই বাচ্চা মেয়েটির কাছ থেকে পার্স ব্যাগটা নিয়ে এর ভিতরে থাকা ফটোটা বের করে, যেটা দেখে আমরা বুঝতে পারি এটা কোনো মেয়ের ভূত না, এটা তো কোনো ছেলেরই কাজ। ফটোতে একটা ছেলেকে দেখা যাচ্ছে। রাগাবেকে উস্কাতে শুরু করে, যদি তুমি পুরুষের মতো পুরুষ হয়ে থাকো
তাইলে বাইরে এসে সামনে থেকে লড়াই করো। এরকম লুকিয়ে লুকিয়ে পিটপিছে এগুলো মেয়েরাই করে। এরকম কয়েকটা গায়ে লাগার মতো বলতেই একটু পরে সেখানে হালচাল শুরু হয়ে যায়, আর সেই ভূতটা তাদের সবার সামনে আসে। এর অভয়ব এতটাই ভয়ানক ছিল যে ভয়ে সবার তো হালত খারাপ, এই বলতে থাকে, এখনো এই প্রোগ্রাম শেষ হয়নি, এখনো তো অনেকে বেঁচে আছো, দেখে যাও আরো কি কি হয়। এরপর রাগাবরা এখান থেকে সোজা একটা পুলিশ স্টেশন আসে। সেই ভেদাবাতি নামের আর যে মেয়েটার আত্মহত্যার পিছনে কি রহস্য সেই ব্যাপারে কিছু তথ্য পায় কিনা সেগুলো দেখতে। ঠিক তখনই আবার পুলিশ স্টেশনে একটা ট্রান্সফর্ম ফুটে যাওয়ায় পুরো পুলিশ স্টেশনের লাইট চলে গিয়ে পুরো অন্ধকার হয়ে যায়। পুলিশরা সবাই ওই দিক সেদিক বিজি হয়ে যায়। রাগাব ওই টর্চটা হাতে নিয়ে পুরনো কিছু ফাইলপত্র চেক করতে শুরু করে। কি তখনই সে আত্মা এসে রাগাবের উপর হামলা করতে শুরু করে দেয়, রাগাবকে মারতে শুরু করে। আবার তখন রাগাব নোটিস করে এই আত্মার উপর হাতে থাকা টর্চের লাইট পড়া মাত্রই সেই টর্চের আলো সহ্য করতে পারছে না। তাই রাগাব আরো ভালো করে এর দিকে টর্চ লাইটটা ধরে রাখে। আত্মাটা বলছে, সরাও, এই লাইটের আলো সরাও আমার উপর থেকে। এটা মূলত সেই টর্চ লাইটটা ছিল যেটা রাগাব সেই রেডিও স্টেশনে পেয়েছিল। তো একটু পরেই এ আত্মার লাইটের আলো সহ্য করতে না পেরে সেখান থেকে গায়েব হয়ে যায়। একটু পর মৈতালির আসলে রাগাব তাদের বিষয়টা জানায় যে আত্মা তার উপর হামলা করেছিল, আর সেই টর্চের আলো সহ্য করতে পারছে না। যার অর্থ তার সাথে লড়াই করতে হলে এই টর্চটাই তাদের একমাত্র হাতিয়ার হতে পারে। যাই হোক, এরপর তারা যেমন তেমন করে সেই ভেদাবাতি নামের আর যে মেয়েটার অ্যাড্রেস খুঁজে বের করে নেয়। পরের সিনে তার অ্যাড্রেসে গিয়ে হাজির। এখানে ভেদাবাতির বাবার মা থাকত। ভেদাবাতির মা আজ থেকে 30-35 বছর আগের সেই ঘটনায় পুরোপুরি পাগল। ভেদাবাতির বাবা রাগাবদের জানায় যেদিন তার মেয়ের মৃত্যু হয়েছে ওই থেকে আজ পর্যন্ত তারা তার মেয়ের রুমে যায়নি, আর তার ওয়াইফও পুরোপুরি পাগল হয়ে গেছে। যে মেয়েকে দেখে তাকে তার ভেদাবাতি মনে করে। এইসব বলতে বলতে লোকটা রাগাবদের তার মেয়ের রুমটা দেখাতে শুরু করে। এই রুমটাতে একটু খোঁজাখুঁজি করে রাগাব এখানে ভেদাবাতিদের একটা গ্রুপ ফটো খুঁজে পায়, আর এই গ্রুপ ফটোর মধ্যে সেই লোকটাও আছে। অর্থাৎ বর্তমানে যার আত্মা ও রেডিও স্টেশনে ঘোরাঘুরি করছে। রাগাব ভেদাবাতির বাবাকে সে ছেলেটাকে দেখিয়ে জিজ্ঞাসা করে যে এর ব্যাপারে কিছু জানে নাকি। ভেদাবাতির বাবা বলে, আমি তো তেমন কিছু জানি না। হ্যাঁ, এর ব্যাপারে ভেদাবাতির মাস্টার ভালো বলতে পারবেন, কারণ উনি ভেদাবাতি একে এদের সবাইকে একসাথে পড়িয়েছেন। এইভাবে লোকটা রাগাবদের সে মাস্টারের অ্যাড্রেসটা দেয়, যার পরের দিন এরা তিনজন সেই মাস্টারের খোঁজ করে তার কাছে গিয়ে হাজির। তো রাগাব এই মাস্টারকে ওই ফটোটার ছেলেটাকে দেখে তার ব্যাপারে জিজ্ঞাসা করলে মাস্টার জিও বলতে শুরু করে। এই মাস্টারও বলতে শুরু করে, অনেক বছর আগে আমি বাচ্চাদেরকে মাইথোলজি পড়াতাম, এরা সবাই আমার ছাত্র। এই ফটোতে যাকে তুমি দেখিয়ে দিচ্ছ তার নাম হচ্ছে বিশ্রবা, আমার পছন্দের একজন ছাত্র, সবসময় মনোযোগী, ব্রিলিয়েন্ট একটা ছেলে। এভাবেই মাস্টার তাদের সেই বিশ্রবার ব্যাপার বলতে শুরু করে। সিনো আমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। এই বিশ্রবার জন্ম হয়েছিল কোন এক চন্দ্রগ্রহণের রাতে, আর এই জন্মটাও স্বাভাবিক ছিল না। এ একটু বিকলং টাইপের জন্ম নিয়েছিল, অর্থাৎ হাত পা এগুলো বাঁকা। সবাই বলাবলি করতে শুরু করে চন্দ্রগ্রহণের সময় তার জন্ম হয়েছে, তাই এমনটা হয়েছে। তবে ডক্টর অবশ্য জানিয়ে দেয় এরকম কিছুই না, এটা এক ধরনের একটা রোগ। এরপর বিশ্ববাবু ধীরে ধীরে বড় হতে শুরু করে, কিন্তু তার বাবা তার বিকলঙ্গের কারণে তাকে তেমন একটা ভালোবাসত না। তার এরকম শারীরিক ত্রুটির কারণে তাকে সবসময় নজরআন্দাজ করত, এমনকি অপমান বোধ করে সে মানুষদের সামনে তাকে যেতে দিত না, সারাক্ষণ তাকে বাসার ভিতরে বন্দি করে রাখত। তবে এই ক্ষেত্রে তার মা ছিল পুরোপুরি উল্টো। বিশ্ববার মা তাকে অনেক ভালোবাসত, ছেলেকে সময় দিত, অনেক আদর স্নেহ করত। বিশ্ববার প্রায় সময় কাটত তার মায়ের সাথে। দুজনের মধ্যে চেস খেলাটা ছিল সেরা একটা মুহূর্ত। এরপর একদিন গিয়ে বিশ্ববার বাবা মারা যায়, যার পরেই বিশ্ববাবু বন্দিত্বের জীবন থেকে মুক্তি পায়। বাইরে যেতে তাকে আর কেউই বাধা দেয় না। বিশ্ববার মামা তাকে পণ্ডিতজির কাছে নিয়ে গেলে পণ্ডিতজি তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়, যার পর থেকে তার লেখাপড়া শুরু হয়। পণ্ডিতজিও ওই দিন তাদের সেই স্বাস্তিকার সিম্বলটা আঁকা শেখাচ্ছিল, কিন্তু বিশ্ববাব বারবারই ভুল করে সেটা উল্টো এঁকে ফেলছিল, অর্থাৎ একটু ক্রস শেপে, যার অর্থ ছিল অশান্তির প্রতীক। ওই সময় গ্রামে এটা অ্যানাউন্সমেন্ট হতে শুরু করে, আমাদের গ্রামে নতুন একটা রেডিও স্টেশন হতে চলেছে। যদি আপনার আওয়াজে মধুর ছোঁয়া থাকে, যদি আপনার আওয়াজ সুরে সুরে কথা বলতে পারে, তাহলে আপনি হবেন সেই আরজে যার আওয়াজ প্রত্যেকের ঘরে ঘরে বাজবে, গ্রাম হতে শহরের প্রান্তে ছড়িয়ে পড়বে। এখন এই অ্যানাউন্সমেন্টটা শুনে বিশ্ববা অনেক ভালো লাগে। তার মধ্যে একটা ইচ্ছে জাগে, তার চেহারা তো ভালো না, কিন্তু তার গলার আওয়াজ অনেকটাই ভালো ছিল, একটু মিষ্টি এবং মেলি টাইপের গলার আওয়াজ। এখন তারও এটা ইচ্ছে হয় তার চেহারা দিয়ে সে কারো মন জয় করতে না পারলেও সে তার আওয়াজ দিয়ে সবার মন জয় করবে, সেই হবে এই রেডিও স্টেশনের আরজে। বিশ্ববার সাথে ভেদাবাতি নামের মেয়েটাও পড়ালেখা করত, আর এই রেডিও স্টেশনটা এখানে নিয়ে আসছিল ভেদাবাতির হবু স্বামী। তো বিশ্ববাত এদিকে রেডিও স্টেশনের অ্যানাউন্সমেন্টটা শোনার পর থেকেই
তার মন পুরোপুরি ওই দিকে চলে যায়। যে কোনো মূল্যে সে এই আর্জের জন্য অডিশন দিবে এবং সবার উপরে সিলেক্ট হবেই। বিশ্ববা তার মায়ের সাথেও সবসময় এগুলো নিয়ে কথা বলতো। তার মাও অনেক হ্যাপি। তার মাও চাইছিল তার এই স্বপ্নটা পূরণ হোক। বিশ্ববাকে সে অনেক মোটিভেট করত। মাস্টারজির সাথেও এই ব্যাপারে কথা বললে মাস্টারজিও তাকে মোটিভেট করে যে তোমার ভয়েস অনেক মিষ্টি, একবার ট্রাই করে দেখো, চেষ্টা করে দেখলে তো কোনো ক্ষতি নেই। তো এরপর আসে আর্জের জন্য অডিশনের দিন। গ্রামের অনেকে তাদের ভয়েস রেকর্ড করে নিয়ম মতো সে রেডিও স্টেশনে পাঠিয়ে দেয়। তারপর জানা যায় রেডিও স্টেশন থেকে বিশ্ববার আওয়াজটা সিলেক্ট করা হয়েছে। তার ভয়েসও ছিল এমনই মধুর। বিশ্ববার যে সিলেক্ট হলো এটা জেনে বিশ্ববার মা তো অনেক প্রাউড ফিল করে। তারা অনেকটাই খুশি হয়। কিন্তু কিছুদিন যেতেই তাদের স্বপ্নে পানি পড়ে যায়। বিশ্ববার জায়গায় পুরো গ্রামের রেডিও স্টেশনে আর্জের নামে ভেদাবাতির ফটোসহ তার পোস্টার ছাপতে শুরু করে। সাথে লেখা হয় আপনাদের ঘরে ঘরে প্রত্যেকদিন যার আওয়াজ বাজবে এইটাই হচ্ছে সেই ভেদাবাতি। এখন এই পোস্টার দেখার পর থেকে বিশ্ববার তো সব ভেঙে চুরে একেবারে চুরমার। আওয়াজ দেওয়া হলো তার ভয়েসের আর সিলেক্ট করলো ভেদাবাতিকে। এটা দেখার পর বিশ্ববা এতটাই কষ্ট পায়, রেগে মেগে সে ওই দিনই রেডিও স্টেশনের দিকে যেতে শুরু করে। এই বিষয়ে তাদের জিজ্ঞাসা করে তাদের সাথে কথা বলবে। কিন্তু তারপর বিশ্ববার আর কোনোদিন ফিরে আসেনি। লোকমুখে এটাই ছড়িয়ে পড়ে রেডিও স্টেশনের সেই লোকগুলো বিশ্ববাকে মেরে ফেলেছিল। এরপর বিশ্ববা তার প্রতিশোধ নিয়েছে। এভাবে মাস্টারটা যা যা জানতো রাঘবদের সবকিছু খুলে বলে। আর বিশ্ববার এমন কাহিনী শোনার পর বিশ্ববার জন্য মৈতালির চোখ দিয়ে পানি চলে আসে। যেতে যেতে বলে বেচার সাথে সত্যি এটা খারাপ হয়েছে। সে বিকলঙ্গ ছিল বলেই, দেখতে সুন্দর ছিল না বলেই তাকে রিজেক্ট করে ভেদাবাতিকে সিলেক্ট করলো। বন্ধু সুমিত বলে কে বেচারা, এ তো আজ তো একটা শয়তান, অলরেডি 3 জনকে শেষ করে দিয়েছে। ছোট্ট বাচ্চাটাকেও পর্যন্ত প্রায় খুন করে দিয়েছিল। ভাগ্যিস রাঘব গিয়ে তাকে কোনোরকম বাঁচিয়েছে। যাই হোক, এইসব কিছু বলতে বলতে তারা গাড়ি নিয়ে যাচ্ছিল কি তখনই হঠাৎ তাদের গাড়ি নিচে একটা কুকুর পড়ায় তাদের গাড়ি ওইখানে দাঁড় করাতে হয়। বড়সড় কোনো দুর্ঘটনা হওয়া থেকে বাঁচে। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দেখে একটা কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কুকুরটা ওই যে দূরে গিয়ে পড়েছে। তবে রাঘবরা যখনই কুকুরটাকে চেক করতে যায় দেখা যায় এটা কিছু হয়নি, একদম সুস্থ স্বাভাবিকভাবেই এটা হেঁটে হেঁটে সেখান থেকে চলে যায়। আর এরপরেই এই জায়গাতে নজর পড়তে রাঘবরা দেখে এই পুরো জায়গাটা ছিল একটা কবরস্থান। রাঘব লাইট মেরে এদিক সেদিক দেখতেই এক জায়গায় একটা কবর দেখে তাদের চোখ একেবারে কপালে উঠে যায়। কারণ এই কবরটা অন্য কারো না, এটা ছিল ওই মাস্টারজির। একটু আগে যে মাস্টারজির কাছ থেকে তারা বিশ্ববার ব্যাপারে জেনে এসেছে। ওইখানে মাস্টারজির নাম থেকে শুরু করে মৃত্যু তারিখ সবই দেওয়া আছে। মৃত্যুর তারিখও ছিল 2007 সাল। মৈতালি বলে ইনি যদি 2007 সালে মারা যান তাইলে এতক্ষণ আমরা কার সাথে কথা বললাম। রাঘব বুঝে যায় ওটা নিশ্চয়ই বিশ্ববার আত্মায় ছিল, যে মাস্টারজির ছদ্মবেশ ধরে তার নিজের কাহিনী রাঘবদের শুনিয়েছে। এইসব জানার পরে যখন এখান থেকে বের হতে যাবে কি তখনই সেখানে বিশ্ববার আত্মা চলে আসে। তাদের ভয় দেখাতে শুরু করে। মৈতালির হাতে সে পুরনো টর্চ লাইটটা ছিল। সে যখন এটা বিশ্ববার দিকে মারতে যাবেই তখনই বিশ্ববার চালাকি করে মৈতালিকে সহ এটা নিচে ফেলে দেওয়ায় টর্চটা ভেঙে যায়। তাই এখন বিশ্ববার আত্মা তাদের উপর হামলা করার চেষ্টা করে। যখন রাঘবরা গায়ে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিল বিশ্ববার আত্মাও তাদের পিছু নিতে শুরু করে। আর এসবের মাঝেই বিরাট একটা ট্রাকের সাথে রাঘবদের গাড়িটার ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের সাথে সাথে আমরা রাঘবের একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে রাঘব ছোট থাকতেই তার বাবা যখন একদিন তাকে স্কুটি করে স্কুলে নিয়ে যাচ্ছিল ঠিক এইভাবে একটা ট্রাকের সাথে তাদের স্কুটিটার ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়। ভাগ্যক্রমে ওই অ্যাক্সিডেন্টে রাঘব তো কোনোরকম বেঁচে যায়, কিন্তু তার বাবার জায়গায় মৃত্যু হয়। যাই হোক, সিন প্রেজেন্টে অ্যাক্সিডেন্টে রাঘবদের তেমন কোনো ক্ষতি হয়নি। 3 জনই ছোটখাটো ব্যথা পেয়েছে, এই যাত্রায় বেঁচে গেছে। অবশ্য এইসবের পর মৈতালি অনেকটা ভয় পেয়ে গেছে। বিশ্ববা তাকে শান্ত করে একটু বাইরে যায়। এদিকে মৈতালি যখন একা ছিল ঠিক তখনই সুযোগ পেয়ে বিশ্ববার আত্মা সেখানে এসে মৈতালির ভিতর প্রবেশ করে তাকে বশে করে নেয়। রাঘব ফিরে এসে দেখে মৈতালি রুমে নেই, পুরো রুম তছনছ করা। রাঘব পুরো হসপিটালের সব রুমে মৈতালিকে খুঁজতে থাকে। আর একটা রুমে এসে সে মৈতালিকে দেখতে পায়। বিশ্ববা মৈতালির শরীর বশে করে এমন তাণ্ডব চালাচ্ছিল যে দৃশ্য দেখে রাঘবের তো হালত খারাপ। মৈতালি তো বিশ্ববার বশে হয়ে রাঘবের উপরে হামলা করতে শুরু করে, কিন্তু রাঘব কোনোরকম একটা ইনজেকশন লাগিয়ে দিয়ে মৈতালিকে বেহুশ করে দেয়। তাই পরিস্থিতি একটু শান্ত হয়। পরের সিনে রাঘব যখন হসপিটালের এই জায়গায় বসেছিল তখন তার নজর পড়ে সেখানে একটা অক্সিজেন সিলিন্ডারের উপর, যেটা দেখেই রাঘবের মনে পড়ে ঠিক এইরকমের একটা সিলিন্ডার সে ওই রেডিও স্টেশনও দেখেছিল। রাঘবের মনে করা নাড়ে, রেডিও স্টেশনে এরকম সিলিন্ডারের কাজ কি, এটা সেখানে কে বা কেন নিয়ে গেছিল। এই ব্যাপারে কিছু ইনফরমেশন হাসিল করতে রাঘব সিলিন্ডারটা নিয়ে সুজা এর কোম্পানিতে যোগাযোগ করে।
সে সিলিন্ডারটার গায়ে কোম্পানির নাম লেখা ছিল। যে কোম্পানিটার ম্যানেজার ছিল সুরেন্দ্র নামের কেউ একজন, অর্থাৎ সেটা তারই কোম্পানি। প্রায় 40 বছর ধরেই এই কোম্পানিটা সে চালিয়ে আসছে, তাই এই সুরেন্দ্র এই ব্যাপারে কিছু না কিছু তো জানবেই। রাগাব এখানে এসে সেই ম্যানেজার সুরেন্দ্রর ব্যাপারে খোঁজ নিতে চাইলে কেউ তার কথায় সাড়া দিচ্ছে না। তবে রাগাবও তার বুদ্ধি কাটিয়ে সুরেন্দ্রকে বের করে নেয়। আর ওই রেডিও স্টেশন এইসব ব্যাপারে জিজ্ঞাসা করতেই যাবে, তখনই সুরেন্দ্র তাকে কিছু তো বলে না, উল্টো তার লোকদেরকে দিয়ে ওর হামলা করাতে শুরু করে। তাই রাগাবও ধরে একজনকে মেরে অবস্থা খারাপ করছে। আর এই ফাইটের এক পর্যায়ে ওইখানে থাকা একটা গ্যাস সিলিন্ডার লিক হলে এটা দেখে ভয়ে তাড়াতাড়ি সবাই সেখান থেকে পালাতে শুরু করে, কারণ এটা কোনো বিষাক্ত গ্যাস ছিল। আর তারা জানে এইখানে কিছুক্ষণ থাকলেই তাদের মৃত্যু নিশ্চিত। তবে রাগাব সুরেন্দ্রকে এখান থেকে পালাতে দেয় না, তাকে ধরে আটকে রেখে বলে, আমার জীবনের জন্য আমার কোনো পরোয়া নেই। তুমি যদি আমায় এইসব বিষয়ে না বলো তাহলে আমি মরলে মরব, সাথে তোমায় নিয়েও মরব। ভয় সুরেন্দ্র সব বলতে রাজি হয়ে যায়। বলতে শুরু করে, আজ থেকে বহু বছর আগে 6 জন মিলে রেডিও স্টেশনটা শুরু করে, যার মধ্যে একজন ছিল তার বড় ভাই বালি আর ভেদেবাতি। তারা দুজন একজন আরেকজনকে ভালোবাসত। খুব শীঘ্রই তাদের বিয়ে হতে যাচ্ছে। রাগাব বলে, সব তো ঠিক আছে, কিন্তু তোমার বড় ভাইরা বিশ্ববাকে কেন ধোকা দিয়েছিল? আর ওই ভেদেবাতির মৃত্যুর পিছনে রহস্য বা কি ছিল? বিশ্ববার সাথে বা কি হয়েছিল? এসব বলো আমাকে। এখানে সুরেন্দ্র রাগাবকে বলে, আসল সত্য হচ্ছে বিশ্ববার আওয়াজকে আর যে জন্য কখনো সিলেক্ট করাই হয়নি। আসলে শুরু থেকেই ভেদাবাতির আওয়াজকেই সিলেক্ট করা হয়েছিল, কিন্তু বিশ্ববা এটা কিছুতে মানতে রাজি ছিল না। কারণ সে যে কোনো মূল্যে আর যে হতে চায়, যে কোনো মূল্যে সে তার ভয়েস সবার কান অব্দি পৌঁছাতে চায়। অ্যানাউন্সমেন্টে ভেদাবাতির পোস্টার চাপার পর বিশ্ববা পুরোপুরি পাগল হয়ে যায়। এমনিতেও সে আগে থেকেও সাইকো ছিল। ওই দিন রেগে মেগে সে সোজা রেডিও স্টেশনের দিকে আসতে শুরু করে। আর ওইখানে গিয়ে একটা রুমে সে ভেদাবাতিকে পেয়ে ইচ্ছা মতো তাকে কথা শোনাতে শুরু করে। এমনকি তাকে ধরে পাগলের মতো টর্চার করতে শুরু করে দেয়। বলতে থাকে যে তুমি মেয়ে, তাই তারা তোমাকে সিলেক্ট করেছে। আমি দেখতে সুন্দর না তাই বলে আমাকে রিজেক্ট করে দিল। এমন করে টর্চার করতে করতে বিশ্ববা এক পর্যায়ে ভেদাবাতের শাড়ি পর্যন্ত খুলে নেয়। তাকে একদমই উলঙ্গ করে তার শাড়ি চুড়ি সবকিছু বিশ্ববা নিজে পরে ভিতরে ওই 6 জনের কাছে যেতে শুরু করে। কারণ তার ধারণা শুধুমাত্র ভেদাবাতি মেয়ে বলে তাকে সিলেক্ট করলো, তাই তার সাইকোপ্যাথ বেড়ে সে নিজেই এখন ভেদাবাতির মতো সেজে বালিদের সামনে যায়। তাদের সামনে গিয়ে সে নানা রকমের অঙ্গভঙ্গি করতে শুরু করে। ভেদাবাতির নামেও খারাপ খারাপ কথা বলতে শুরু করে। বালি ভেদাবাতির শাড়ি কাপড় চোপড় এগুলো দেখে ভয় পেয়ে যায় যে ভেদাবাতি কোথায়, এ তার কিনা কি করে দিল। বিশ্ববাত ওইদিকে তাদেরকে খারাপ খারাপ কথা বলেই চলেছে। যার এক পর্যায়ে বালিরা রেগে মেগে বিশ্ববাকে মারধর করে তাকে ওইখানে আটকে রাখে। অন্যদিকে ভেদাবাতি পুরো কাপড় চোপড় ছাড়া। গ্রামের সবাই তাকে এই অবস্থায় দেখে নেয়। ফলে এই অপমান সহ্য করতে না পেরে ভেদাবাতি ওই দিন বাসায় সে নিজেকে নিজে শেষ করে দিয়েছিল। আর বালি যখন এই বিষয়টা জানতে পারে যে তার ভালোবাসার মানুষের সাথে এমন এমন হয়েছে, তখন তারা বিশ্ববাকে শাস্তি দেওয়ার জন্য সেই রেডিও স্টেশনে একটা রুমে বেঁধে তাকে রাত দিন টর্চার করতে শুরু করে। এত সহজে তারা তাকে মারবে না, তারা তাকে ভয়ানকভাবে মারবে, যেমনটা সে ভেদাবাতির সাথে করলো। তাকে একটা জায়গায় বেঁধে তার সামনে একটা গ্যাস ছেড়ে দেওয়া হয়, আর একদম ঠিক চোখ বরাবর ওই টর্চ লাইটটা জ্বালিয়ে রাখা হয়, যাতে করে বিশ্ববা 1 সেকেন্ডের জন্য ঘুমাবে তো দূরে থাক, যেন চোখই বন্ধ করতে না পারে। এইভাবে টানা 12টা দিন টর্চারের পর বিশ্ববা মারা যায়। যার পর থেকে তার আত্মা প্রেতাত্মা হয়ে ওইখানে ছটফট করতে শুরু করে। মূলত এই কারণেই বিশ্ববার আত্মা টর্চের আলোটা সহ্য করতে পারছিল না। তবে প্রেতাত্মা হওয়ার পর বিশ্ববা একে একে বালিদের 6 জনকেও শেষ করে দেয়, যে সিনটা আমরা একদম মুভির শুরুতে দেখেছিলাম। সব শোনার পর রাগাব বলে, বিশ্ববার রেডিওতে ভয়েস দেওয়াটা তার মায়েরও স্বপ্ন ছিল। তার মাও কষ্ট পেয়েছিল বিদায় সে এমন হিংস্র হয়ে ওঠে। মায়ের কথা শোনার পর সুরেন্দ্র অবাক, বলে তার মায়ের কুত থেকে, তার মা তো তার জন্মের পরপরই মারা যায়। আমি যতটুকু জানতাম বিশ্ববার একটা রোগ ছিল, যেটার কারণে সে তার মাকে সবসময় ইমাজিনেশন করত। মূলত তার মায়ের একটা আয়না ছিল, যেখানে সে তার মাকে বারবার দেখতে পেত। উটার সামনে বসেই সে তার মাকে ভেবে সারাক্ষণ তার সাথে কথা বলতো। আর একদিন যখন তার বাবা কোনো একটা কারণে আয়নাটা তার থেকে নিয়ে নেয়, তখন বিশ্ববার মনে হতে থাকে তার মাকে তার থেকে আলাদা করা হচ্ছে, তার বাবা তার মাকে তার থেকে ছিনিয়ে নিচ্ছে। ফলে এই সাইকো ওই দিন তার বাবাকে হত্যা করে। ওই দিনের পর থেকে সে পুরোপুরি একটা জানোয়ারে পরিণত হয়, একদম কোনো কিছুরই তোয়াক্কা করতো না। রাগাবের কাছ থেকে সুরেন্দ্র এই বিষয়টাও জানতে পারে যে বিশ্ববার আত্মা আবারও ফিরে এসেছে। সুরেন্দ্র রাগাবকে পরামর্শ দেয় ওই তান্ত্রিক বাবার সাথে গিয়ে দেখা করতে, যে তান্ত্রিক তন্ত্রমন্ত্র করে তখন বিশ্ববার আত্মা বসে করেছিল। এক মুহূর্ত দেরি না করে রাগাবরা সেই তান্ত্রিকের ঠিকানা বের করে ওইখানে গিয়ে খোঁজ নিতে শুরু করে। তবে এখানে এসে তারা জানতে পারে ওই তান্ত্রিক নাকি অনেক আগে মারা গেছে।
তবে তার একজন শিষ্য আছে যে কোনো অংশে কম নয়। রাগাব রায়ের কাজ আসলে এই রাগাবের হাত ধরা মাত্রই পুরো ঘটনায় বুঝে যায়। এমনকি এক এক করে পুরো ঘটনা সে বর্ণনা সহকারে রাগাবদের বলতে শুরু করে যে বিশ্ববাপ প্রেতাত্মায় পরিণত হয়ে প্রথমে তার প্রতিশোধ নিয়েছে, কিন্তু নিয়ম অনুযায়ী প্রতিশোধ নেওয়ার পর তার পৃথিবী থেকে চলে যাওয়ার কথা, তবে তা হয়নি। যার অর্থ তার মায়ের সাথে তার ও যে ইমোশনাল একটা কানেকশন, যেই ইমোশনাল কানেকশন তার আত্মাকে পুরোপুরি মুক্তি দিতে পারছে না। বিশ্ববা তার মায়ের সে আয়নাটাকে তার মা মনে করত। ওটার দিকে তাকালে সে তার মাকে দেখতে পেত। ওই দিন রেডিও স্টেশনে যাওয়ার পর ওটা তার সাথেই ছিল। যখন বিশ্ববাকে ওখানে মারা হয় তখন তার আয়নাটাও সেই রেডিও স্টেশনের ভিতরে পড়েছিল। তারপর তোমরা যখন ট্যুর দিতে ওই ভিজিটরগুলোকে নিয়ে সেই রেডিও স্টেশনে যাও, সেইখানে দরজাটা খোলা মাত্রই বিশ্ববার আত্মা আবার মুক্তি পেয়ে যায়। ওই সময় এক জায়গায় বিশ্ববার মায়ের সে আয়নাটা পড়েছিল, যেটা দেখে মৈতালি তখন সেটা হাতেও নিয়েছিল। কিন্তু মৈতালি তখন দেখে আয়নার মধ্য থেকে কিছু পোকা বের হচ্ছে, যার কারণে সেটা তাড়াতাড়ি নিচে ফেলে দিলে সেখান থেকে আরো পোকা বেরোতে থাকে। তখন মৈতালিরা সবাই মিলে পা দিয়ে আয়নাটার পোকাগুলো মারতে শুরু করলে রাগাব এক পর্যায়ে সে আয়নাটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন আয়নাটা ভেঙে গেছিল। এখন সবার চোখে এটা শুধুমাত্র আয়না হলেও বিশ্ববার জন্য ছিল এটা তার মাই। ফলে তার আত্মা মনে করতে থাকে তোমরা তার মায়ের শেষ নিশানি, তার মাকে হত্যা করেছ। এই জন্য তার আত্মা তোমাদের সবার পিছনে লেগেছে, হিংস্র হয়ে উঠেছে। এইসব বলে এই তান্ত্রিক বিশ্ববার আত্মাকে পরাজিত করতে রাগাবকে একটা উপায় বলতে শুরু করে। এরকম আত্মাদের পৃথিবীর সাথে কানেকশন থাকার পিছনে 3টা কারণ থাকে। 1 নম্বর থট, 2 নম্বর ডিজায়ার, 3 নম্বর অ্যাকশন। এই আত্মার সাথে কানেকশন থাকা এই 3টা জিনিস রাগাবকে খুঁজে বের করতে হবে। তারপর সেগুলোকে তন্ত্রমন্ত্র করে তাকে ফেরত পাঠানো সম্ভব। তবে বিশ্ববার যে কোনো জিনিসের মধ্যে এগুলো থাকতে পারে, ওটা বুদ্ধি কাটিয়ে রাগাবকে বের করতে হবে। তাও আবার কাল ভোর 5টার আগেই, কারণ কাল ভোর 5টার পর থেকে শুরু হবে দক্ষিণায়ন কাল, যে কাল প্রেতাত্মাদের শক্তি আরও 3 গুণ বাড়িয়ে দেয়। তখন তাদের পৃথিবী থেকে মুক্ত করা আর সহজ হবে না। এইসব শোনার পর রাগাব এক মুহূর্ত দেরি না করে এই কাজটায় লেগে যায়। বিশ্ববার কোন এমন জিনিসের সাথে এই 3টা জিনিস জড়িত তাকে ইমোশনালি কানেক্ট করছে, এটা বের করতে রাগাব প্রথমত বিশ্ববার সেই পুরনো ঘরটাতে যায়। ওইখানে গিয়ে এদিক সেদিক দেখতেই একটা রুমের মধ্যে বিশ্ববার সেই পুরনো চেস বুটটা পড়েছিল, যেখানে বিশ্ববার তার মাকে কল্পনা করে করে তার সাথে চেস খেলত। রাগাবের সন্দেহ হয় এই চেস বুট হয়তো ওই 3 জিনিসের মধ্যে যে কোনো একটা হতে পারে। হয়তো থট, যেটা তাকে ইমোশনালি কানেক্ট করে রেখেছে, 3টার মধ্যে একটা গেল। এটা বের করার পর বুদ্ধি কাটিয়ে আরও একটা ইমোশনাল কানেকশন বিশ্ববার ডিজায়ার, সেটাও ধরে নেয়। বিশ্ববার স্বপ্ন ছিল সে রেডিও স্টেশনে ভয়েস দিবে, আর যে হবে রেডিও টাওয়ারের উপরে থাকা যে মাইকটা আছে ওটার মাধ্যমে তার আওয়াজ পুরো গ্রাম শুনবে। তাই এটা হতে পারে তার ইমোশনাল কানেকশন ডিজায়ার। রাগাব এটা নেওয়ার জন্য তাড়াতাড়ি টাওয়ারের উপরে উঠতে শুরু করে। যেমন তেমন করে টাওয়ারের উপর থেকে সে এই জিনিসটা হাসিল করে নেয়, যার অর্থ সে বিশ্ববার আত্মার ইমোশনের সাথে জড়িত 2টা জিনিস থট আর ডিজায়ার হাসিল করে নিয়েছে। বাট বাকি 3 নাম্বারটা কি ওটা সে বের করতে পারছে না। তাই এই 2টা জিনিস নিয়ে সে তান্ত্রিকের কাছে চলে আসে, বলে শুধু এই 2টাই জোগাড় করতে পেরেছি। এদিকে তান্ত্রিক ততক্ষণে মৈতালিকে ওইখানে নিয়ে এসে তন্ত্রমন্ত্র করতে শুরু করে দিয়েছে। মৈতালির শরীরের ভিতরে বিশ্ববার আত্মা পাগলের মতো করছিল। এখন 2টা জিনিস দিয়ে তো কাজ হবে না। তান্ত্রিক বলে তোমার 3 নাম্বার জিনিসটা হাসিল করতেই হবে। এসবের মাঝে দক্ষিণায়ন কালো শুরু হয়ে যায়, তাই বিশ্ববার আত্মা আরও বেশি পাওয়ারফুল হয়ে ওঠে। তান্ত্রিকের তন্ত্রমন্ত্র তার উপর আর কোনো কাজ করছে না, এ সবার উপর হামলা করতে শুরু করে দেয়। আশ্চর্যজনকভাবে যখন রাগাবের উপর হামলা করতে আসে তখন বিশ্ববার আত্মা রাগাবকে টাচই করতে পারছে না, যার কারণ হচ্ছে রাগাবের হাতে থাকা ওই ব্রেসলেটটা, যেটা মুভির শুরুর দিকে একটা পূজারী তাকে খুশি হয়ে দিয়েছিল না, ওইটা। রাগাব বুঝতে পারে এটা তার সাথে থাকলে কোনো নেগেটিভ এনার্জি তার কিছু করতে পারবে না। এখন রাগাব কি করে চালাকি করে ব্রেসলেটটা মৈতালির হাতে পরিয়ে দেয়, যার সাথে সাথে বিশ্ববার আত্মাও সোজা মৈতালির শরীর থেকে বেরিয়ে রাগাবের ভিতরে ঢুকে পড়ে। আর বিশ্ববার আত্মা রাগাবের ভিতরে ঢুকে রাগাবের আত্মাকে আলাদা একটা জগতে নিয়ে যায়। তাকে দুর্বল করার জন্য সে তার ছদ্মবেশে তার সামনে এসে তার সাথে ফাইট করতে শুরু করে, অর্থাৎ যেন রাগাব রাগাবের সাথে ফাইট করছে। এদিকে আসল দুনিয়ায় হচ্ছে কি, রাগাব নিজেকে নিজে আহত করছিল। অন্য জগতে তো বিশ্ববার আত্মার সাথে সে ফাইট করছে। মৈতালি রাগাবকে হুঁশিয়ানোর অনেক চেষ্টা করছিল যে রাগাব তুমি এর কাছে হার মেনো না, এ তোমাকে যত দুর্বল করবে তত তার শক্তি বেড়েই চলবে। তুমি এর কাছে হেরে গেলে এ বাকি সবাইকে শেষ করে দিবে। বাচ্চা মেয়ে মুন্নির কথা একটিবার মাথায় আনো, তার তো কোনো দোষ নেই। এসব বলে রাগাব একটু শক্তি ফিরে পায়। বিশ্ববার আত্মার সাথে ফাইট করতে থাকে, যে ফাইটের এক পর্যায়ে বিশ্ববার গলার একটা তাবিজ রাগাবের হাতে চলে আসে সেই আত্মার জগতেই। এটা হাতে আসতেই রাগাব বুঝতে পারে সেই 3 নাম্বার ইমোশনটা আসলে কি, অর্থাৎ অ্যাকশনটা কি, সেটা আসলে এই তাবিজটাই।
রাঘব কোনো রকম করে মৈতালিকে বলে এরকম একটা তাবিজ খুঁজে নিয়ে আসার জন্য, যেটা বিশ্ববার। মৈতালিও সাথে সাথে বেরিয়ে পড়ে। এদিকে বিশ্ববার আত্মা রাঘবের সাথে ফাইট করে চলেছে। তান্ত্রিক কোনো রকম তন্ত্রমন্ত্র করে তাকে আটকানোর চেষ্টা করছিল। এর মাঝে একটু পর মৈতালির সেই তাবিজটা নিয়ে এসে তান্ত্রিককে দেয়, যার সাথে সাথে তান্ত্রিকও সেই 3টা জিনিসগুলো এক জায়গায় করে তন্ত্রমন্ত্র করতে শুরু করলে সেখানে অগ্নিরশ্মি তৈরি হয়ে রাঘবের ভিতর থেকে বিশ্ববার আত্মাকে টেনে বাইরে নিয়ে আসে। একটা মেটালের বলের মতো কিছু একটার ভেতর আটকে ফেলে, তারপর তাকে চিরতরের জন্য পৃথিবী থেকে মুক্তি দিয়ে দেয়। এসবের পর রাঘবও স্বাভাবিক হয়ে যায়। বিশ্ববার প্রেতাত্মাকে পরাজিত করে তারা আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। সিন শিফট এর কিছুদিন পর মৈতালি আর রাঘব মন হালকা করার জন্য সমুদ্র পাড় দিয়ে হাঁটাহাঁটি করছিল। কি তখনই রাঘবের মাথায় একটা প্রশ্ন আসে। বিশ্ববার জন্মের পর প্রায় ঠিকই ছিল, তার আচার-আচরণ, চালচলন সবকিছুই, কিন্তু সে ধীরে ধীরে মেন্টালি তখনই অসুস্থ হতে থাকে যখন সে আয়নাতে তার মাকে দেখেছিল। এইখানে আমরা দেখি আসলে বিশ্ববার তার মাকে নিয়ে হেলুসিনেশন করার ব্যাপারটা এটা একদমই সেরকম ছিল না। ওটা সত্যিকারেরই তার মায়ের আত্মাই তার পিছনে দাঁড়িয়ে থাকতো, যেটা বিশ্ববার যখনই আয়নায় তাকাতো তখনই তার নজরে পড়ত। অর্থাৎ কথা হচ্ছে তার মায়ের আত্মাই বিশ্ববাকে এমনটা বানিয়েছে, ধীরে ধীরে তাকে সাইকো করে তুলেছে। তার মায়ের আত্মায় তাকে সাইকো করে তুলল না তো নিশ্চয় তার মায়ের কোনো না কোনো একটা গল্প তো আছেই। এরকম একটা কোয়েশ্চন রেখে মুভিটা এখানে শেষ করা হয়। হতে পারে মুভিটার 2য় পর্ব আসবে, তখনই জানা যাবে আসল রহস্য। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।